গন্ডাছড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কিন্তু প্রশ্ন উঠল কদমতলায় কেন গেলেন না? আরও প্রশ্ন উঠল কৈকড়াবাড়িতেই বা কেন গেলেন না? কয়েকটি ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে। এই অপ্রত্যাশিত ঘটনাগুলির পর রাজ্য রাজনীতিতে নানা দিক থেকে আলোচনা হয়েছে। আমরা সেদিক থেকে ব্যাখ্যায় না গেলেও আপনাদের প্রত্যেককে নিয়ে যেহেতু আমরা কথা বলবো, আপনারা কথা বলবেন। তবে শুরুতেই অনুরোধ সকলের কাছে, অবশ্যই শালীনতা বজায় রেখে কথা বলবেন, সীমাবদ্ধতায় কথা বলবেন। যেহেতু একটি বিষয় অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এমন কোনো কথা বলবেন না এই লাইভ অনুষ্ঠানে যেটা আপনারা প্রত্যেকের কাছে বিষয়টা বলা যেতে পারে আঘাত দিতে পারে। আমরা কাউকে আঘাত দিতে চাই না, শুধু আমরা আলোচনা করতে চাই। আপনারা প্রত্যেকেই সেদিক থেকে সহযোগিতা করবেন বলে শুরুতে আমি আশা প্রকাশ করছি। তার পাশাপাশি কদমতলায় কেন যাবেন না মুখ্যমন্ত্রী, বা কেন গেলেন না মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কি এতই ব্যস্ত রয়েছেন যে তিনি সেখানে যেতে পারছেন না? এমন প্রশ্ন উঠতেই পারে। আমরা সেদিক থেকে আজ বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে অবশ্যই কদমতলায় যেতে হবে। তিনি রাজ্যের অভিভাবক, সরকার প্রধান। সেখানে গিয়ে তিনি সমস্ত অংশের মানুষের কথা শুনবেন। তিনি সকল অংশের মানুষের মুখ্যমন্ত্রী। তিনি সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের যেমন কথা শুনবেন, তার প্রেক্ষিত জানবেন, তার প্রেক্ষাপটে কি কি বক্তব্য উঠে আসছে সরেজমিনে বিষয়গুলো খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী প্রত্যেকের কাছ থেকে মতামত জানবেন। এবং আজ সিপিআইএম রাজ্য সম্পাদক সহ 3 জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কদমতলা যাওয়ার অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রী যদি সেখানে যান বা মুখ্যমন্ত্রী যদি সেখানে পৌঁছান, তাহলে সেখানকার মানুষ কি কি কথা বলতে পারেন, সেখানকার ক্ষতিগ্রস্তরা কি কি বিষয় উত্থাপন করতে পারেন, সেগুলো অবশ্যই সময় বলবে। আপনারা সেদিক থেকে রাজনৈতিক ব্যাখ্যায় যারা কথা বলছেন, কংগ্রেস কংগ্রেসের মতন কথা বলছে, সিপিএম সিপিএম এর মতন কথা বলছে, হয়তো কোনো কোনো রাজনৈতিক দল নীরবতা পালন করছে, কথা বলছে না, বা শাসক দল তার মতন করে ব্যাখ্যা করেছে। সেখানে অভিযোগ পাল্টা অভিযোগ ছিল, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে শাসক বিরোধীকে আক্রমণ করছে, বিরোধীরা শাসককে নিশানা করছে। এগুলো যা হয়ে থাকে তাই হয়েছে, কিন্তু তারপরও একটা প্রকৃত ঘটনা থাকে। সে প্রকৃত ঘটনাটা কি বুদ্ধ হয়, সেটা মুখ্যমন্ত্রীকে সরেজমিনে দেখা শোনা, সেখানকার সকল অংশের মানুষের কাছ থেকে বিষয়গুলো আরো একবার ভালো করে জানা খুব দরকার রয়েছে। হয়তো কেউ কেউ বলবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেখানে যে ঘটনাগুলো ঘটেছিল তার নিরিখে এসপিকে সরিয়েছেন বা এসপিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি বলা যায় যে সেখানে প্রশাসনিক টিম পৌঁছে গেছে, সেই টিমের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট এসছে, সবকিছু ঠিক আছে। প্রশাসনিক যান্ত্রিক ব্যবস্থার বাইরেও ব্যক্তিগতভাবে বলা যেতে পারে মুখ্যমন্ত্রীকে সেখানে সরেজমিনে যদি সবকিছু খতিয়ে দেখার প্রয়োজন বোধ কেউ করে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রীও বোধহয় সেদিক থেকে সাড়া দেবেন। এবং অবশ্যই মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বাড়তি এমন কিছু জানবেন, হয়তো সেখান থেকে মুখ্যমন্ত্রী বলবেন যে তার যে রাজনৈতিক টিম রয়েছে, মনিটরিং টিম রয়েছে, তারা যে রিপোর্ট দিয়েছে, তারা যে কথাগুলো বলছে তার সঙ্গে অনেকটা পার্থক্য আছে। হয়তো মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে সেটা উপলব্ধি করবেন, বা সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী সেটাও বলতে পারেন বা বুঝতে পারেন যে সেখানে গিয়ে আরো কিছু বাস্তব দেখা দরকার। কয়েকদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন, বিরোধী দলনেতা সিপিএম রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা সেখানে গিয়েছিলেন, অন্যান্য রাজনৈতিক দলের তরফেই প্রতিনিধিরা গেছেন, এবং সেখানে গিয়ে যা যা দেখেছেন তার উপর একটি লিখিত বক্তব্য রিপোর্ট বলতে পারেন। সেটা সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা আজ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। তারপর সেই কপি সংবাদ মাধ্যমের কাছেও প্রেরণ করা হয়। সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়গুলো সিপিআইএম রাজ্য সম্পাদক তুলে ধরেছে। সেদিক থেকে অনেকেই বলবেন যে সেই বিষয়গুলোর মধ্যে কি কি রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কদমতলায় মুখ্যমন্ত্রীকে যাওয়ার অনুরোধ করেছেন সিপিআইএম নেতৃত্ব, সেই কথা সরাসরি বলা হয়েছে, এবং বিভিন্নভাবে সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে, কদমতলায় কেন গেলেন না মুখ্যমন্ত্রী, কেন যাবেন না মুখ্যমন্ত্রী, কেনই বা অনতিবিলম্বে সেখানে যাওয়া হলো না কেন মুখ্যমন্ত্রীর, এমন অনেক প্রশ্ন উঠতে পারে। আমরা সেদিক থেকে বলছি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আজ এই কথাগুলো বলার পর আপনাদের প্রত্যেকের কাছ থেকে যে বিষয়গুলো উঠে আসবে তার নিরিখে অবশ্যই আমরা আশা করতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই কদমতলায় যাবেন। আমরা সেটা বিশ্বাস করি। মুখ্যমন্ত্রীর যে টিম রয়েছে,
মুখ্যমন্ত্রীর যে মাধ্যম রয়েছে, মুখ্যমন্ত্রী যেসব মাধ্যমগুলো থেকে রাজ্যের খবরাখবরগুলো সংগ্রহ করেন, তারা নিশ্চয়ই পৌঁছে দেবেন যে আজ PB24 লাইভ অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই মতামত দিয়েছেন। আপনাদের মতামতের নিরিখে আমরা যে কথাগুলো বলছি, যে কথাগুলো উঠে আসছে, তার নিরিখে হয়তো মুখ্যমন্ত্রীর দূত হিসাবে যারা আছেন, কাজ করেন যারা, সরকারি আমলাও হতে পারে, তার প্রশাসনিক টিমে যারা রয়েছেন তারা, তার ব্যক্তিগত টিমে যারা রয়েছেন তার রাজনৈতিক দিক থেকে যারা পরামর্শদাতা, তারা প্রত্যেকে সেদিক থেকে বলবেন যে না, মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই আর কয়েক ঘন্টা অপেক্ষা না করেও সেখানে পৌঁছে যেতে হবে, কদমতলায় অবশ্যই যেতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী সকল অংশের মানুষের সঙ্গে যখন কথা বলবেন, তখন সেখানকার মানুষ উপলব্ধি করবেন, হয়তো সেটা বুঝতে পারবেন, কেউ কেউ হয়তো ক্ষোভ জানাবেন, কেউ কেউ হয়তো প্রশ্ন তুলবেন, কেউ কেউ হয়তো অনেক প্রশ্ন কথা মুখ্যমন্ত্রীর কাছে বলবেন, কিন্তু তারা সেদিক থেকে সন্তুষ্ট হবেন, খানিকটা হলেও খুশি হবেন, তাদের মধ্যে একটা স্বস্তি আসবে, তাদের মধ্যে একটা বিশ্বাস জাগবে, তাদের মধ্যে সেই ভরসা থাকবে যে না, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে এসছেন। আবার কেউ কেউ যুক্তি দাঁড় করিয়ে বলতে পারেন যে মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে গেছেন, মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের টিম সেখানে গেছেন, এবং অবশ্যই প্রশাসনিক টিম সেখানে গেছেন, তাহলে মুখ্যমন্ত্রীকে যেতে হবে, নিশ্চয়ই যেতে হবে। মুখ্যমন্ত্রী গন্ডাছড়ায় গিয়েছিলেন, হয়তো নিশ্চয়ই তিনি রানীর বাজার, দুর্গানগর বা কৈত্রাবাড়ি রয়েছে মান্দাই বিধানসভার অধীনস্থ যে জায়গায় ঘটনাটি ঘটেছিল, সেখানেও তিনি যাবেন, নিশ্চয়ই তাকে যেতে হবে। এই কারণে যেতে হবে, সেখানকার মানুষ মুখ্যমন্ত্রীকে কাছ থেকে তাদের যে মনের কথা, তাদের যে মান অভিমানের কথা, তাদের যে ক্ষোভের কথা, তাদের যে প্রশ্ন, তাদের যে অভিমত, সবকিছু তারা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চান। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তাদের কাছ থেকে যদি সামনাসামনি কথাগুলো শুনেন, সরেজমিনে সবকিছু খতিয়ে দেখেন, বিধ্বস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন, এবং সেখানে যে অভিযোগ উঠতে শুরু করেছে, যে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করে, সেখানে সরকারি সাহায্য দেওয়া হচ্ছে না, যৎসামান্য সরকারি সাহায্য দেওয়া হয়েছে, তাতে বিশাল অঙ্কের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কাটিয়ে ওঠা কিছুতেই সম্ভব নয়। সেই তিনটে জায়গার ঘটনা হতে পারে, পেকুয়ারছড়া ঘটনা হতে পারে, আরও রাজ্যের একাধিক জায়গার ঘটনা ঘটতে পারে। যে ঘটনাগুলো ঘটেছে, কেউই সেই ঘটনাগুলোকে কাঙ্ক্ষিত মনে করছেন না। অপ্রত্যাশিত ঘটনাগুলো আর যাতে আর কোনোদিন না ঘটে, সেই প্রত্যাশা যেমন এই অনুষ্ঠান থেকে আমরা রাখছি। আপনাদের প্রত্যেকের কাছ থেকে আরও একবার বলছি, আপনারা আরও একবার চেষ্টা করবেন, আমাদের অনুষ্ঠানে কথা বলবেন, আমাদের অনুষ্ঠানে আপনাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করবেন। এবং তার আগে CPIM রাজ্য সম্পাদক আজ সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর কি বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে রাখা হয়েছে, সেই বক্তব্য যেমন তুলে ধরেছেন, তার পাশাপাশি CPIM রাজ্য সম্পাদক আগামীকাল শহরের কাছাকাছি বলতে পারেন, রাজধানীর বুকে বর্ডার গোলচক্কর এলাকায় যাবেন। সেখানে একাধিক পরিবারের অভিযোগ যে তাদের বাড়িঘর সেখানে রাস্তা করার নামে সেখানে উচ্ছেদ করা হচ্ছে, বুলডোজার দিয়ে সে বাড়িঘর নষ্ট করা হয়েছে, সেখানে তাদেরকে বিকল্প ব্যবস্থা করা বা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, সেটা করা হয়নি। আগের দিন আপনারা দেখেছেন যে সেখানে আন্দোলন করেছেন আমজনতা, সেই আন্দোলন প্রেক্ষাপটে আজ যেমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ঠিক তেমনি জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা সেখানে যাবেন এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলবেন। বিষয়গুলো সেখানে তুলে ধরার প্রেক্ষাপটে হয়তো আলোচনা হতে পারে, চর্চা হতে পারে, রাজনৈতিকভাবে হয়তো তার একটা আলাদা ব্যাখ্যা থাকতে পারে। সে যাই হোক, আমরা সরাসরি সে কথাগুলো একবার শুনবো। আপনাদের কাছে আরও একবার বলছি, অনেকে এই সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে কথা বলার চেষ্টা করেছেন, আপনারা আরও একবার চেষ্টা করবেন, আপনাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করবেন। তার আগে CPIM রাজ্য সম্পাদক এবং প্রাক্তন মন্ত্রী মানিকদের যে বক্তব্য ছিল তা আমরা অবশ্যই শুনবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। কদমতলা গেলেন না মুখ্যমন্ত্রী? আসলে আজকে দেখলাম আমরা কদমতলা আজকে যে ছবিটা মানিক সরকার দিয়েছে, তাদের পরিদর্শনে গেল। আসলে দেখেন, আগরতলা বুলডোজারের মাধ্যমে জয়নগরের আগরতলা গোলচক্কর ভেঙে দিয়েছে, কিন্তু আসলে সরকারটা হলো বুলডোজারের সরকার আর মিথ্যাবাদী সরকার। তারা তো আমরা দেখলাম যখন মণিপুরে এত বড় ভয়াবহ দাঙ্গা চলছে, কিন্তু প্রধানমন্ত্রী ঘরে আসেনি। এটা হলো একটা বিষয়। আসলে এই রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা একটা শান্ত দেশকে জাতি, উপজাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একটা মিলিত একটা ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা ছিল। কিন্তু 2018 সালে নির্বাচন আসার পর, তারা ক্ষমতা আসার পরে 2024 সাল পর্যন্ত তারা জাতি ভিত্তিক শান্ত নাই,
ছাড়া তারা চলতে পারেনি। আমরা দেখলাম মন্ত্রী সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলে বহিরাজ্য থেকে ফেরিওয়ালা আসলো, মন্ত্রীর সামনে মারধর করলো, যখন সেটাকে মুসলিম নাম করে আরো পিটা দিল। কিন্তু আসলে দেখেন এই সরকারের নেতা নেত্রী মন্ত্রীরা তারা বেশি দিন কিন্তু থাকতে পারবে না, কারণ পেটে শরীরে পিঠে সরে, কারণ যার ধর্ম রাজ্যের ধর্ম তাতে করবে, সেটা হলো স্বাভাবিক উৎসব, রাজ্যের উৎসব সবাই করবে, উৎসবটা কিন্তু সবাই হয়। কিন্তু মূল বিষয় হলো এই সরকার এইভাবে আর কতদিন থাকবে? মানুষের সাথে শিক্ষার্থী টাসকালি ব্যাপারের সাথে কর্মচারীর সাথে সবের সাথে করতে গেলেও কিন্তু এখনো কোনো কিছু করতে পারেনি। প্রতিশ্রুতি গুলা খিলাপ করে গেল মানুষের সাথে, সর্বক্ষেত্রে তারা চলছে, এভাবে চলবে। আর মানুষ তাদেরকে রায় দিলে প্রতারণা করবে, কারণ এই রাজ্যে বুলডোজার আমরা কখনো শুনিনি। বুলডোজারের মাধ্যমে পার্টি লিস্ট গুলা ভাঙলো, বুলডোজারের মাধ্যমে মানুষকে উৎখাত করলো, এইভাবে চলছে। আমরা টিভি-24 মাধ্যমে চাই সরকার তুমি প্রতিশ্রুতি গুলা দিয়েছ, মানুষের সাথে বেকারের সাথে যে কাজ করার কথা সেটি করো, বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করো, যারা ট্যাক্স রয়েছে তাদেরকে চাকরির ব্যবস্থা করো, সমস্ত সৈন্যগুট গুলা পূরণ করো, বেকার শ্রমিকের শ্রম দিবস ভাবতে হবে, হসপিটাল গুলা মধ্যে ডাক্তার নার্স নেই, তাদেরকে হসপিটাল গুলার মধ্যে নিয়োগ করতে হবে, কারণ ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা অনেক ছেলেমেয়েরা পাশ করে বছর হয়েছে কিন্তু তারা চাকরি পায়নি। বামপন্থী সরকার থাকাকালীন প্রতিনিয়ত প্রত্যেক বছর কিন্তু নার্স, নার্সিং, এমপিডব্লিউ সবাই নিয়োগ করে গেছে। প্রত্যেক কর্মচারী বামপন্থের আমলে প্রত্যেক মঙ্গলবারে ক্যাবিনেটের মাধ্যমে বাম পয়সার কিছু না কিছু একটা ঘোষণার মাধ্যমে 70 জন 50 জন 60 জন করে বেকার কর্মসংস্থানের অবশ্যই আপনাদের কাছে আমরা কয়েকটি বক্তব্য যেমন তুলে ধরব, তার পাশাপাশি সিপিএম রাজ্য সম্পাদক কি বলেছেন তা শুনব। গত অক্টোবর মাসের 6 এবং 7 তারিখ বিগত কয়েক মাস ধরে সারা ত্রিপুরার যে লাগাতার যে একটা অস্থিরতা চলছে, এই অস্থিরতার কোথাও যে ট্রাইবাল নন ট্রাইবালের মধ্যে অবিশ্বাস, দ্বন্দ্ব তৈরি হওয়া, কোথাও দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করা, আরো কোথাও যে একই সম্প্রদায়ের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করা, এগুলি প্রায় কদিন বাদে বাদেই ত্রিপুরার যে বিভিন্ন প্রান্তে এগুলি একটা পালা করে শুরু হয়েছে। তারই অন্যতম একটা বিভৎস, মর্মান্তিক, অনভিপ্রেত একটা ঘটনা ঘটে যায় উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকে 6 এবং 7 তারিখ, এবং প্রায় একই ধরনের ঘটনা ঘটে পানিসাগর মহকুমার পেকুছড়াতে। আমি ঘটনা বলছি না, পানিসাগর মহকুমার পেকুছড়াতে আমি ঘটনা কোন সম্পন্ন মানুষ চায় না, আমরাও চাই না। এবং তবে এটা বলা দরকার কেন ঘটনাগুলি ঘটল। ত্রিপুরাজ্যের বর্তমান যে রাজ্যে যে সরকার আছে তাদের যে জনবিরোধী কার্যকলাপ, প্রতিশ্রুতি খিলাফ, আরো নানা কারণে যত দিন যাচ্ছে বর্তমান শাসক জোট বা শাসক গোষ্ঠী তারা জনবিচ্ছিন্ন হচ্ছে। এই জনবিচ্ছিন্নতা থেকে নিজেদেরকে আড়াল করার জন্য নমস্কারকে বলছি আড়ালে থেকে কিভাবে হ্যাঁ বলুন। কদমতলার এই ঘটনায় আপনার বিরোধী দলনেতা যাইতে পারছে, মানিক সরকার যাইতে পারছে, মুখ্যমন্ত্রী কি একদম ব্যস্ত যে যাইতে পারছে না একবারও? হ্যালো, আপনার কথা প্রত্যেকে শুনছেন, আপনার বক্তব্য রাখুন। হ্যালো, আপনার কথা লাইভ অনুষ্ঠানে প্রত্যেকে শুনছেন, আপনার বক্তব্য রাখুন।
এ প্রশ্ন প্রত্যেকের কাছে আছে। নিশ্চয়ই আমরা আশা করি, বিশ্বাস করি এই আয়োজন থেকে আপনাদের প্রত্যেকের বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে, সিএমওতে পৌঁছে যাবে, এবং অবশ্যই মুখ্যমন্ত্রী আর কাল বিলম্ব না করে কদমতলায় অবশ্যই যাবেন। নমস্কার, কে বলছেন? ছোট্ট গোষ্ঠী উপরতলায়, মাঝারি স্তরে এবং নিচু স্তরে অনৈতিকভাবে নানা রকম করে খাচ্ছে, রাতারাতি লাখ কোটিপতি হয়ে যাচ্ছে, অথচ সর্বস্তরের অংশের মানুষ সর্বশান্ত। এই ক্ষোভ থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং জনবিক্ষোভ যাতে এটাকে কিছুটা হলেও সাময়িকের জন্য হলেও এটাকে দমন করা যায়, জনগণকে বিচ্ছিন্ন রেখে, এইভাবে বিভাজিত রেখে তারই অংশ। এতে কদমতলা ব্লকে সেখানকার সমস্ত অংশের কি ধর্মীয়, কি সম্প্রদায়, সাধারণ মানুষের প্রভূত ক্ষতি হয়েছে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওটা উত্তর জেলায় বেশ কদিন ধরে আইন শৃঙ্খলার অবনতি, বাজার হাট যেটুকু চলেনি, এমনকি নমস্কার, কে বলছেন? দুর্গাপূজার যে মরশুম। লাইভে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে। আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আপনাদের কদমতলায় গেলেন, সবাই গেল, আমাদের একটাই প্রশ্ন, মুখ্যমন্ত্রী মানিক সাহেব যেন এখনো গেল না। মরশুম আনন্দের বা উৎসবের, এটাও ব্যাহত হয়েছে। তার আজ আমাদের রাজ্যের অন্য প্রান্ত লেগেছে। এমনিতেই কন্ডা তুইসা এবং কৈত্রাবাড়ির ঘটনায় এই রাজ্যের অন্য অংশের মানুষ তারাও নানাভাবে বিচলিত। এটা তার সাথে সে ঘটনাটা আরো সংযুক্ত হয়েছে। কন্ডা তুইসা এবং কৈত্রাবাড়ির ক্ষেত্রে আপনারা দেখেছেন, এই জাতীয় ঘটনা হলে পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা বা সেরকম ব্যক্তিত্বরা এলাকা সফর করে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ, বিপর্যস্ত মানুষ, তাদেরকে আশ্বস্ত করা যায়, তাদের কাছে ত্রাণ পৌঁছানো যায়, এবং যারা এই সমস্ত ঘটনার পেছনে প্রেরণা, তাদের বিরুদ্ধে জনমত তৈরি করা যায়। সর্বকালেই এটা হয়ে আসছে, কিন্তু এই আমলে বিজেপির নেতৃত্বে বিজেপি আইপিএফটি জোট এবং ত্রিপুরা মাথা জোট তৈরি হওয়ার পর এটাও করতে দেওয়া হয়। 163 দ্বারা বলবতের নামে জনপ্রতিনিধিদেরকেও ঢুকতে দেয় না তার এলাকাতে। যাই হোক, যে সেই 6 এবং 7 জুন, এই অক্টোবর হয়েছে, তারপর 15 অক্টোবর টেকুছাড়াতে, তার অনেক দিন বাদে, প্রায় 1 মাস বাদে, গত 8 তারিখে, এই মাসের 8 তারিখ নভেম্বরের, পুলিশ জানালো আমাদেরকে যে এখন আপনারা আসতে পারেন। আমরা গেছি। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকার নেতৃত্বে আমি, কমরেড মানিক দে, কমরেড পবিত্র কর, আমাদের সেই কদমতলার বিধায়ক কমরেড ইসলাম উদ্দিন, তারপর আরো সেখানকার নেতৃত্ব, শৈলেন্দ্রনাথ আমাদের এমএলএ, বিজিতানাথ প্রাক্তন মন্ত্রী, আমরা গেছি। গোটা এলাকা প্রায় সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ি বাড়ি গেছে। আমি বিস্তৃত বলছি না, এখানে সবটাই আছে। এবং আমাদের পরিদর্শনের পর আমরা যা দেখেছি, যা উপলব্ধি করেছি, যে মর্মন্তুদ চিত্র আমরা প্রত্যক্ষ করেছি, সেখানে তাদের সে ক্ষতিপূরণ তো সবটা কখনোই সম্ভব না, কিন্তু
এই পরিবারগুলো যাতে আবার মানে শীত দ্বারা সোজা করে দাঁড়াতে পারে, পরিবারগুলো সচল হতে পারে। যে পরিবারের একজন খুন হয়ে গেল সেই পরিবারটা যাতে বাঁচতে পারে, যারা এখনো আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে, যাদের চিকিৎসা দরকার, তারা যাতে সুচিকিৎসা পায়, সবটা মিলিয়ে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে গেছি, আমরা 3 জন, এবং তার কাছে সবটা উল্লেখ আমরা করেছি। মুখ্যমন্ত্রীর সাথে খুব সৌহার্দ্যপূর্ণ ভাবে আমাদের আলোচনা হয়েছে। সেই ঘটনা যেদিন হয় সেদিনও আর কয়েক মুখ্যমন্ত্রীর সাথে পরবর্তী সময় তো আমাদের হয়েছিল। আমাদের বিধায়ক সাহেব সেখানকার তিনিও বলেছেন, পার্টি নেতৃত্ব বলেছেন, আজকেও আবার আমাদের আলোচনা হবে। মুখ্যমন্ত্রী সাহেব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে এই ঘটনার পেছনে কি কারণ মনে হয়। আমরা বলেছি যে হ্যাঁ, ঘটনাটা সূত্রপাত একটা চাঁদা তোলা নিয়ে। এরকম চাঁদা তোলা তো একটু অন্য সময়ে তো হয়, কম বেশি টকঝক হয়, এটাকে কেন্দ্র করে এরকম হয়ে গেল কেন? আমরা বলেছি যদি বৃষ্টির সময় বর্ষাকালে ঘরের কাদাতে যদি আপনি পেট্রোল ঢেলে আগুনও দেন, সঙ্গে সঙ্গে জ্বলবে না। হ্যাঁ, জ্বলবে, কিন্তু শুষ্ক বাতাবরণ, শুখা মরশুমে যদি একটা স্ফুলিঙ্গ যদি হয়, খড়ের কাদা দাও দাও করে এটা গোটা এলাকা জ্বালিয়ে, বিভিন্ন কারণে শুখা মরশুমে খড়ের কাদা যেরকম শুকিয়ে একেবারে মানে কি বলে কাঠ হয়ে আছে, সেই সময় এরকম স্ফুলিঙ্গ যেখান থেকে আসুক, যেভাবে তৈরি হোক, তা দাবানল তৈরি করবে। ত্রিপুরাজ্যে সাম্প্রদায়িক শক্তি এবং দুর্ভাগ্যে শাসক দলের বদান্যতায়, এবং আমরা বলেছি একজন মন্ত্রীর নাম, আমি এখানে বলছি না, না বললেও সবাই বুঝবেন যারা দর্শকরা শুনছেন। লাগাতার সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে যাচ্ছে, এবং সর্বশেষ সেদিন একজন বহিরাজ্যের একজন যুবক ফেরিওয়ালা নিজে গাড়িতে বসে থেকে নির্দেশ দিয়ে তাকে প্রচন্ডভাবে আহত করেছে, এবং শুধু তা নয়, সেখানে থেমে থাকছেন না সে ভদ্রলোক। সামাজিক মাধ্যমে এইভাবে লাগাতার বলে যাচ্ছে। আমরা আজকেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার এই মন্ত্রী প্রবরকে থামান। আমরা জানি যে আপনার পুলিশ বা আজকে যে অবস্থা, এই জাতীয় যদি কোথাও কেউ সাম্প্রদায়িক উস্কানি দেয়, তার বিরুদ্ধে আমাদের ভারতীয় আইনেই এটা অফেন্স, তার বিরুদ্ধে দণ্ডমূলক এই কি বলে অপরাধের যে কগনিজেন্স হয়, কিন্তু হবে না। আমরা চাই ঠিক আছে আপনি বিরত করুন, হেবিচুয়াল অফেন্ডার্স এর মতো এরকম মন্ত্রী এবং কিছু লোক শাসক দলের একই কারণে, রাজনৈতিক কারণে ঘটনাগুলি করছে। এটাই হল এই গন্ডাকুইশা, কদমতলা, কৈত্রাবাড়ি, এখানে এই উদয়পুরের যে কদিন আগে সেখানকার একটা এরকম সংখ্যালঘুর বাড়ি উচ্ছেদ করেছে, সেখানেও এক বিধায়কের নেতৃত্বে, এবং পেকুছড়া। আমরা চাই এটা থামুক। দ্বিতীয় আর একটা বিষয়ে সেদিন আজকেও যেহেতু সৌহার্দ্যপূর্ণ আলোচনা, খুব ভালো লেগেছে আমাদের কাছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে আমরা ধন্যবাদ জানাবো। তিনি আমাদের বিধায়ক সাহেবকে জিজ্ঞেস করছেন, সেখানে তৎকালীন সময়েতে যে পুলিশের এসপি ছিলেন, তার ভূমিকা কি ছিল? আমাদের বিধায়ক মহোদয় বলেছেন, তার জন্যই তো হয়েছে ঘটনা,
এরকম চাঁদা বা অন্য যে কোনো কারণে একটু উত্তেজনা হতেই পারে। তাৎক্ষণিকভাবে যদি পুলিশ সেই ভূমিকা গ্রহণ করে, কন্যা পিছাও হয় না, কৈত্রবাড়িও হয় না, কদমতলা হয় না, শত শত পরিবার কিন্তু সর্বশান্ত হয়। যাই হোক, সে অফিসারকে উদ্র করা হয়েছে। তো আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাবলী থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করবেন এবং ভবিষ্যতে এরকম যাতে ঘটনা না হয় তিনি প্রকাশ্যে বলেন, পুলিশকে তো আমরা আমাদের এই ফ্রি হ্যান্ড দেওয়া আছে। ফ্রি হ্যান্ড হলে পরে আমাদের বিধায়ক মহোদয় বলবেন কি ঘটনা সেটা। এই ঘটনা হওয়ার কোন কারণই ছিল না। যাই হোক, এই আলোচনা শেষে আমরা বলেছি যে আমরা এখন এসেছি যাতে আর কোনো ঘটনা না হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যাতে যথাযথভাবে সাহায্য করা হয়। আমরা জানি যে লক্ষ লক্ষ টাকার সম্পদ লুট হয়েছে, ধ্বংস হয়েছে, সরকার পুরো দিতে পারবে না। আমরা সরকার চালিয়ে এসেছি, আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় তাদেরকে একটা সফট লোন দেওয়ার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে কথাবার্তা বলে এবং কিছু পরিকাঠামো তৈরি করে দেওয়া, তাহলে যে পরিবারগুলো একটু উঠে দাঁড়াতে পারবে, তার পরিবার সদস্যদের নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। তো এই ডেকোরেশন দিয়ে এসেছি, এটাই আপনাদের কাছে বক্তব্য রাখার। আমার সাথে যারা গেছেন আপনারা শুনলেন, সেখানে যাওয়ার প্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হলো, মুখ্যমন্ত্রী বিস্তৃত জেনেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রেক্ষাপটে যেমন কথা বলেছেন, ঠিক তেমনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী যেন অনতিবিলম্বে কদমতলায় যান এবং কদমতলায় গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। সিপিআইএম নেতৃত্বের দাবি কিংবা অভিযোগ সেখানে, বা বিধায়কও তিনি বসে অভিযোগ করেছেন যে কদমতলা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবার কাছে প্রশাসনিক সাহায্য বা সহযোগিতা পৌঁছেনি এবং তাদের আরও দাবি কিংবা বক্তব্য যে 20 জনকে সেখানে দেওয়া হয়েছে 5,000 টাকা করে, কিন্তু 166 জন খুব সম্ভবত ক্ষতি শিকার হয়েছেন, তাদের তালিকা ইত্যাদি পৌঁছে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। সেদিক থেকে বিষয়গুলো যেমন গুরুত্ব বহন করছে, ঠিক তেমনি মানিক দে সহ অন্যান্যরাও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেখানে যাওয়ার পর কি কথা হলো তারও কথা বলেছেন। তার পাশাপাশি কিভাবে বুলডোজার চলছে তারও ব্যাখ্যা যেমন দিয়েছেন, ঠিক তেমনি তার প্রেক্ষিতে সিপিএম এর কি অবস্থান তাও স্পষ্ট করেছেন। আমরা তাদের আরো কিছু বক্তব্য শুনব। তারপর কি কথা হলো তারও কথা বলেছেন। তার পাশাপাশি কিভাবে বুলডোজার চলছে। সরকার এই আগরতলা মিউনিসিপাল এলাকাতে এবং যিনি এখন মেয়রের দায়িত্বে আছেন সেই মেয়রের বিধানসভা এলাকার মধ্যেই নির্বিচারে নিরীহ মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে উচ্ছেদ করে দিচ্ছে। এখন আমাদের যে বক্তব্য হলো, হ্যাঁ, এটা ধর্মনগর থেকে কৈলাসহর খোয়াই হয়ে যে জাতীয় সড়ক এসছে, এই জাতীয় সড়কের করিডোর তৈরি করতে হবে। এটা গিয়ে দক্ষিণের সাথে যুক্ত হবে, দরকার, খুবই দরকার। এটা হোক, আমরা চাই। ঠিক তেমনি দক্ষিণ থেকে এসে তাও এই কি বলে অরঞ্জনগরের এসব জায়গাতে কিছু ঘরবাড়ির উপর দিয়ে আসবে, তাদেরকে মানে রিলোকেশন করতে হবে এবং খুব তাড়াতাড়ি হওয়া চাই। এটা ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশগ্রহণের সাথে আমরাও চাই। কিন্তু যে কায়দায় এদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এটা অত্যন্ত, এদিকেও সম্পূর্ণগর থেকে চন্দ্রপুর, এটা মোটেই গ্রহণযোগ্য না। এরা কেউ
50, 60, 70 বছর, কেউ একটু কম হতে পারে, সেখানে এসে বসছেন। হ্যাঁ, সবার হয়তো বা সেরকম জোর জায়গা নাও থাকতে পারে, সরকারি খাস জায়গা পেয়েছে, বসেছে। এটাই তো সারা পৃথিবী, সারা দেশের মধ্যে নিয়ম। মানুষ আশ্রয় নেয় এরকম খালি জায়গায় এসে, সরকার পরবর্তী সময়তে এগুলাকে বন্দোবস্ত দেয়, রেজিস্ট্রি করে, এদের হাতে পাট্টা তুলে দেয়। এই দায়িত্ব নাগরিকদের এবং সরকারেরও। যদি তারা 50-60 বছর ধরে যদি কাগজপত্র তাদের হাতে না পেয়ে থাকে, নমস্কার, কে বলছেন? শুধু ব্যর্থতা না, এটা সরকারের ব্যর্থতা। আমি সুনীল কুমার দাস বলছি, আমি বিমানের পক্ষ থেকে বলছি। দাদা, হ্যাঁ বলুন। দেখুন, ত্রিপুরা রাজ্যে এই বিজেপি সরকার আসার পরে, বিজেপি তো আমরাই করছি, কিন্তু প্রথম দিকে আমরা বুঝতে পারছি না যে পার্টিটার আসলে উদ্দেশ্য কি, এদের উদ্দেশ্য কি, এদের কি আছে। ওরা তো ভুলভালকে আমরা বুঝাইছে চাকরি দিব, এই করবো, সে করবো। এটা আমি না, আপনি জানেন, প্রত্যেকের সমস্ত ত্রিপুরাবাসী জানে শুনে শুনে চাকরি দিব। আর মানুষের ধারণা ছিল যে তারা দেশের জন্য, রাজ্যের জন্য অনেক কিছু করবে। সরকারটা আসার পরে যে হারে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, লাইনটা কাটতে না, যেভাবে পূজা পার্বণ ইয়ের দিকে মানে একটা দিশা ঘুরে দিয়েছে মানুষের, ছেলেপেলেরা, বিশেষ করে মিল ক্লাস, তারা একটা জুলুম হয়ে দাঁড়াইছে ত্রিপুরা রাজ্যে। তো এটা আমরা জানি, আমরা, আপনি জানেন, সবাই জানেন, মুখ্যমন্ত্রী জানে না, উনি আইন ব্যবস্থা তো উনি কন্ট্রোল করবে। কেন উনি এগুলি প্রশ্রয় দিতেছে? আর এই যে সুরসুরিটা কিন্তু বিজেপি আসার পরে এই পূজা পার্বণ, চান্দা কালেকশনের যে যন্ত্রণা মানুষের দিতেছে, শুধু এটা দেখেন। এবারে এই ঘটনা হিন্দু যারা, আমরা তো হিন্দুই, আমরার উপরে এই জুলুম গুলা হইতেছে চান্দা কালেকশনের জন্য। এমনিতেই বাড়ি ঘরে ছেলেপেলারা পূজা পার্বণ কাপড় চোপড়, এই শীতকে যারা গরিব মানুষ, তারা তো দিতেই পারে না, তারপরে তার উপরে চান্দা জুলুম, আমরা উপরে চান্দা জুলুম, আমরা তো গায়ে লাগে। এটা তো বাধ্যতামূলক নয় চান্দা দেওয়াটা। এইটারে তারা, এই যে মনোপাতি RSS, এইটারে এমন পর্যায়ে নিয়ে তারা করেছে, চাঁদা জমিদা মানে কল্পনা করা যায় না। এটার মধ্যে কিন্তু সবচেয়ে দোকানদারি, সবচেয়ে বেশি ব্যবসা, যার জন্য এই ব্যবসাদারীরা বিজেপির মধ্যে লোক, বিজেপির লোক, RSS কট্টর ব্রাহ্মণ যারা, এই কারণে সাম্প্রদায়িক দেখেন করলো। এই যে গন্ডাচড়া রিটেল, এটাও সাম্প্রদায়িক সুরসুরি, ধর্মনগর রিটেল, এটাও সাম্প্রদায়িক সুরসুরি। জানি না কবে হিন্দুর মধ্যে সুরসুরি সাম্প্রদায়িক লাগে। আবার অটোমেটিক তো চলছেই, দাঙ্গা, এর বাড়ি জ্বালাই দেওয়া, মারা, পিঠা, চান্দা জলন তো চলছেই। তারপরও কি ধরনের যে সুরসুরি হইতে পারে, মানে কল্পনান্তিক। মুখ্যমন্ত্রী যাওয়া খুব দরকার ছিল, গন্ডগোলটা যখন হয়েছে তার সঙ্গে সঙ্গে যাওয়ার দরকার ছিল, বেশি কম সময় লাগে না ধর্মনগর যাওয়া। এটা সাম্প্রদায়িক রূপ যদি নিত, তাহলে লোকসানটা কার হইতো? আমরা যারা ভারতবাসী, মন্দিবাসী, আমরাই তো ক্ষতিটা হইতো, মুসলিমের ক্ষতি হইতো, আমরার ক্ষতি হইতো। যারা লাগাইছে তারা এক বন্ধু ক্ষতি হওয়ার কোনো কারণ নেই দাদা, আমি এই কথাটা বলতে পারি। কারণ যারা পূজা করবে দেবতা, ওই গাড়ি দেওয়া লাগবে জোর করে, এর বুঝে পায়েছে, পরের দিন সকালবেলা যাবো গিয়া আমার মূর্তি আমার নিয়ে পুকুরের মধ্যে বানাই দিব। কারণ আমরা আইছি তাদের দান করার লেগে পূজার মাধ্যমে। এগুলি কি একটা সিস্টেম হইলো নাকি? ক্লাবের পূজা, এটা কি বাধ্যতামূলক আমরা চান্দা দিতে দিব? মুখ্যমন্ত্রী জানেন না এগুলি কি? উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, সাধারণ পাবলিক ছিলেন, তো ওনার উপরে তো জুলুম হয়েছে, না অস্বাভাবিক। উনি স্বীকার করতে পারবেন, ওনার পালা তো বিশাল বড় পূজা হয়, উনি চান্দা দিন। উনি জানেন না যে অন্তত আমি রাজ্যটাকে ভালোভাবে চালাই। আর সরকারের ব্যর্থতা। আমি শুধু এই সরকারের কথা বলছি না, এটা হতে পারে আগের সরকারেরও। সেই 1950-এ, 60-এ, 70-এ, 80-তে বা পরেও যারা ছিলেন, সরকার তো সরকারই। এখন রাস্তা আসতে হবে, আমরাও চাই রাস্তার বিরুদ্ধে না, উন্নয়নের বিরুদ্ধে না।
উন্নয়ন শুধু 100% না 1000% হোক আমরা চাই। কিন্তু এই লোকগুলাকে একটা বিকল্প ব্যবস্থা না করে, এদেরকে রিলোকেশন না করে, এদের ঠিক সেরকম ভাবে ক্ষতিপূরণ না দিয়ে এটা করা তো অমার্জনীয় অপরাধ। এবং অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, বুলডোজার ডেভেলপমেন্ট, বুলডোজার পলিসি এটা চলে না। একটা স্বাধীন রাষ্ট্রে, একটা যে কল্যাণকামী রাষ্ট্রে এরকম যে অন্যায়ভাবে প্রায় ফ্যাসিস্ট কায়দায় এটা করা যায় না। আমাদের পার্টির তরফ থেকে সরকারের কাছে আমাদের সুনির্বদ্ধ যে অনুরোধ থাকবে এবং জোরালো দাবিও থাকবে, আনটিল এন্ড আনলেস এই পরিবারগুলো তাদেরকে ঠিক সেরকম মাথা গোজানোর ঠাঁই না দেওয়া যায়। কারো কারো দোকান আছে, ব্যবসাপাতি আছে, রোজগারের আছে, তার বিকল্প না হয়। এতে গত 70 বছর রাস্তা হয়নি বলে তো আমরা এই না খেয়ে মরিনি, নাহলে পরে 6 মাস দেরি হবে। এর জন্য তো আকাশ ভেঙে পড়বে না। যদি এই ব্যবস্থা না করে সরকার এইভাবে নির্মম, অমানবিক ভাবে, অগণতান্ত্রিক ভাবে এবং সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এটাকে ওভাররুল করে, এটা করা ঠিক না। বন্ধ হোক, এটা বন্ধ হোক, এই দাবি করছি। এই লাইনটা হলো সাবরুম থেকে আগরতলা। আমরা তো সরকারি ছিলাম, জমি অধিগ্রহণ হয়েছে, মানুষের তো আমরা এই ধরনের যুদ্ধপরি করি, বুঝিয়ে সুঝিয়ে তারপরে ব্যবস্থা করে এই রেল লাইন হয়েছে। দ্বিতীয় জাতীয় সড়ক বামফ্রন্ট সরকার, যে সাবরুমের জাতীয় সড়ক কিন্তু বামফ্রন্ট সরকারের সময় হয়েছে। এখানেও কিন্তু রাস্তা বড় করতে হয়েছে, জায়গা অধিগ্রহণ হয়েছে, কিন্তু মানুষ উপযুক্ত ক্ষতিপূরণ পেয়েছে। কিন্তু এখন লক্ষ্য করা গেল উপযুক্ত ক্ষতিপূরণও দিচ্ছে না, বিকল্প ব্যবস্থা করছে না। এবং ক্ষতিপূরণ যেটা দিয়েছে, এই যে চপনগর থেকে এই যে এই পর্যন্ত যে ক্ষতিপূরণের তালিকা দিয়েছে, কোন লোক জায়গা ছাড়তে চাইছে না। কারণ জায়গার অ্যাকচুয়াল দাম যদি হয় 2 কোটি, এখন তার কস্ট ঠিক করেছে 5 লাখ। এটা নিয়ে চরম বিক্ষোভ চলছে। সরকার পারবে না সর্বত্র, এবং এটা তো হয় না। মানুষ যদি সরকার পারবে না, কোর্টে টিকবেই না। যে এই এখন 2013 সালে যে জমি অধিগ্রহণ আইন হয়েছে, এই আইন তো এটা করতে পারে না এইভাবে হোমস্টেইং। এবং এর জন্য খুব তৈরি হচ্ছে। ওই আমরা তো সাবরুমের রাস্তা করেছি, এত ধরনের কিন্তু ডলার বা সেই লাগাতে হয়নি, বা রাস্তা বড় হয়েছে। সরকারকে আমরা বলবো যাতে মানুষ উপযুক্ত ক্ষতিপূরণ পায় এবং বিকল্প ব্যবস্থাটা করে। আপনারা শুনলেন সেখানে বিকল্প কি ব্যবস্থার কথা বলা হয়েছে, এবং আগামীকাল সেখানে সরেজমিনে সবকিছু খতিয়ে দেখতে যাবেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। সেই তথ্য সিপিআইএম এর তরফে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আজ সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন, রাজ্যের বিভিন্ন বিষয় প্রেক্ষাপট সেখানে উল্লেখ করেছেন। রাজ্যকে অস্থির করে তোলার চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়। পুলিশ প্রশাসনের সামনে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলে দাবি করে সেখানে পুলিশ প্রশাসনকে সেখানে দায়ী করা হয়েছে। এইসব বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী এসব বিষয়গুলো শুনে বিস্তৃত জেনে তারপর কি ব্যবস্থা নিয়েছেন বা নেবেন সেটা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন। কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করা হয়েছে। কিন্তু একটি কথা বোধ হয় প্রায় প্রত্যেকেই জানেন, প্রকৃত ক্ষতিপূরণ সেটা হয়তো সেভাবে দেওয়া সম্ভব নয়। এত বিশাল পরিমাণ ক্ষতির পর সবকিছু সরকার হয়তো দেওয়া সম্ভব না, কেউ কেউ সেটাও বলতে পারেন, দাবি করতে পারেন। কিন্তু যে পরিমাণ বা যে অর্থরাশি দেওয়া হয়েছে সেটা নিয়েও বৈষম্যের অভিযোগ করতে শুরু করলো। সবাইকে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। তাহলে প্রশাসনিক যে টিম সেখানে পৌঁছেছে, সেখানে প্রশাসনিক স্তরে যারা গেছেন সেখানে তারা কি নিরপেক্ষ ভূমিকা নেননি, সেই প্রশ্ন যেমন উঠেছে, ঠিক তেমনি এসব ঘটনাগুলো নিয়ে বোধ হয় আরো একবার প্রশ্ন উঠতে পারে। বোধ হয় মুখ্যমন্ত্রী যখন সেখানে যাবেন, এবং নিশ্চয়ই যাবেন আমরা বিশ্বাস করি, এবং মুখ্যমন্ত্রী গিয়ে বোধ হয় সবকিছু সেখানে খতিয়ে দেখতে পাবেন। সরেজমিনে বিষয়গুলো খতিয়ে দেখাই শুধু নয়, প্রকৃত ঘটনার নিরিখে আরো অনেক তথ্য বোধ হয় জানতে পারবেন। রাজ্যের একাধিক জায়গার ঘটনা ঘটেছে। আপনারা অনেকেই জানেন যে কৈত্রাবাড়ি কিংবা কদমতলা পেকুয়াছড়া কিংবা
গন্ডাছড়ার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলোর পর রাজনৈতিক দল হিসাবে শাসক বলতে পারেন তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, বিরোধীরা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কিন্তু একাধিক জায়গা থেকে যে বিষয়গুলো উঠে আসছে সেটা সেই বিষয়গুলোতেই হয়তো অনেকে জোর দিয়েছেন কিংবা মতামত দিয়েছেন। প্রশাসন সত্যি অর্থে কি করেছে, পুলিশ কি ভূমিকা নিয়েছে, পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশ কি নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, পুলিশ কি সেখানে কঠোর ভূমিকা নিয়েছেন, নিরপেক্ষ দৃষ্টিতে পুলিশ অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন, এবং অবশ্যই পুলিশের যে কাজ সেই কাজগুলো কি পুলিশ সেখানে করেছেন, এই প্রশ্ন থাকতেই পারে। এসপিকে কেন সরানো হলো, এই প্রশ্ন যেমন উঠেছে, ঠিক তেমনি এটাও তো ব্যাখ্যা থাকতে পারে, এটাও তো অনেকে ব্যাখ্যা দেবেন বা বলবেন যে সেখানে এসপি সরিয়ে দেওয়ার মানে হলো তাকে শাস্তি দেওয়া, সেটা হয়তো সেদিক থেকে নয়, তিনি আরো একটা জেলার দায়িত্ব পেতে পারেন, তাকে পুলিশ হেডকোয়ার্টারে বসিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে, এই ব্যাখ্যা পুলিশের তরফে একরকম থাকবে, সাধারণের তরফে একরকম থাকবে। এবং অবশ্যই প্রত্যেকটি ঘটনার পর কোনো কোনো মহল থেকে শাসককে ব্যবহার করে বা শাসকের হয়ে প্রচার করে যে ঘটনাগুলো ঘটিয়েছেন বা ঘটাতে চাইছেন নতুন নতুন ভাবে, বোধহয় তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এবং প্রত্যেকটি ঘটনার পর একেবারে নিরপেক্ষভাবে পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে সে কথা পুলিশের কেউই বলবেন না, এবং অবশ্যই সরকার পক্ষের কেউ সেটা স্বীকার করবেন না। হয়তো অন ক্যামেরায় বলবেন, যেটা বলতে হয়, পুলিশের পদস্থ আধিকারিকরাও বলবেন যে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতত্বে বোধহয় সেটা নেওয়া হয় না। এবং এটাও বোধহয় আরো একবার প্রমাণ করে কয়েকটি ঘটনার পর যে ভোট রাজনীতি একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ, যে ভোট পেতেই হবে, যখন নির্বাচন আসে তখন। ঠিক নির্বাচন যাওয়ার পর কোনো ঘটনা ঘটলে তথাকথিত জনদরদীদের যে মুখোশ সেটা খুলে যায়। আমরা রাজ্যের একাধিক জায়গার ঘটনার পর আমরা তথাকথিত দরদীদের অবস্থান দেখেছি, তথাকথিত দরদীদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, মানুষের প্রতি যে তাদের দায়বদ্ধতা, তা আমরা দেখেছি, প্রত্যেকে দেখেছেন। এবং এই কথাগুলো এই জায়গা থেকে বলা খুব দরকার এই কারণে যে আপনার মতন করে আপনি যখন ব্যাখ্যা দেন, আমাদের মতন করে আমরা যখন বিষয়গুলো উত্থাপন করি বা কথাগুলো তুলে ধরার চেষ্টা করি, তখন বোধহয় এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা এটাই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক যে যাদেরকে আমরা মনে করি যে তারা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করবেন, এই রাজ্যটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন, প্রকৃত অর্থে তারা করতে পারছেন না, তারা তাদের অবস্থান থেকে সরে আসতে পারছেন না। এবং আবার কয়েকটি ঘটনার ক্ষেত্রে এটাও দৃষ্টান্ত কিংবা উদাহরণ হতে পারে যে সেটা শাসক দলের লোক জেল খাটছেন, তাকে পুলিশ গ্রেপ্তার করছে, আপনি আমার মতন করে অনেকে যখন সংবাদের তাগিদে হতে পারে বা আপনার সামাজিক দায়বদ্ধতা থেকে বিষয়গুলো জানেন বা উত্থাপন করেন, তখন আপনি বলবেন সেটা তো ডাক্তার মানিক সাহা করতে পেরেছেন, সেটা আগের মুখ্যমন্ত্রীর বা মানিক সরকার সেটা পারেনি, এমন ব্যাখ্যা কারোর কাছে থাকবে। আবার এটাও কারোর কাছে থাকবে যে এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে বা পরিস্থিতিগুলো তৈরি করানো হচ্ছে, সৃষ্টি করানো হচ্ছে, এই ঘটনাগুলোর নিরিখে একটা অংশের অবস্থান দৃষ্টিভঙ্গি বোধ হয় আরো একবার সাধারণ মানুষকে, আরো একবার ভোটারদের, এ রাজ্যের ভোটারদের কাছে একটা স্পষ্ট ধারণা দিতে পারে। আপনি যখন ভোট দেবেন, ঠিক আপনার সামনে যিনি ভোট প্রার্থী হবেন তার অবস্থানটা আপনি আজ এই ঘটনাগুলোর নিরিখে তার অবস্থানটা আপনি স্পষ্ট করে বুঝতে পারবেন, আপনার সুবিধা হয়েছে। এবং অবশ্যই আমরাও সেটা বিশ্বাস করি, অনেকে সেটা বিশ্বাস করেন, আমাদের সঙ্গে নিয়মিত যারা যোগাযোগ রাখেন, নিয়মিত যারা আমাদের সঙ্গে কথা বলেন, তারা অনেকে বলবেন যে রাজ্যে এখনো ভালো মানুষ আছে, এখনো শান্তি রক্ষা করার জন্য ভূমিকা নেন এমন অনেকে আছেন, এবং সেটা শাসকে যেমন আছেন, বিরোধী দলে আছেন। আবার একটা অংশের আছেন যারা এইসব ঘটনাগুলো ঘটার পর তারা ঘটনাগুলোকে আরো বেশি উস্কে দিয়ে, আরো বেশি করে ছড়িয়ে বা তার সঙ্গে অতিরিক্ত কিছু যোগ করে অশান্তি পাকাতে চান, বিভিন্ন জায়গায় সেই ঘটনাগুলো ঘটেছে। এবং এটাও ঘটনা যে এ রাজ্যের বুকে এমন কিছু ঘটনা ঘটেছে যে রাজ্যের মানুষ বলছেন বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিরোধীরা বলছেন যে অতীতে কখনো এমন ঘটেনি।
এবং যারা আমাদের কথাগুলো শুনেন, রাজ্যের বিভিন্ন জায়গায়গুলো প্রত্যেকের বক্তব্যগুলো শুনেন, সেই দিক থেকে সেই কথাগুলো তারাই বলছেন যারা শুধু নিছক সরকারের বিরোধিতা করছেন এমন নয়, বা সরকারকে বিরোধিতা করতেই হবে এমন নন, যারা প্রকৃত অর্থে এই সমাজটাকে ভালোভাবে চেনেন, জানেন, কথা বলার সাহস থাকেন, তারাও বলেন। আমরা সেদিক থেকে বলি, যখন আজ বিরোধী দলনেতা বা সিপিআইএম রাজ্য সম্পাদক অন্যান্যরা গেছেন মুখ্যমন্ত্রীর কাছে, হয়তো আর অনেক কথা রয়েছে যে কথাগুলো জিতেন বাবুদের সাংবাদিক সম্মেলনে বলা সম্ভব না, সেটা হতে পারে। তার বাইরে থেকে অবশ্যই একজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানানো হয়েছে, তার আগেও জানানো হয়েছে। সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা থাকতে পারে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথোপকথন থাকতে পারে। বোধহয় এই কথাটা আরো একবার প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ, যারা যে জায়গায় আছেন, আপনি যে দায়িত্বটুকু পালন করছেন, আপনাকে যে দায়িত্বটুকু রাষ্ট্র দিয়েছে, জাতি দিয়েছে, সে দায়িত্বটুকু আপনাকে পালন করতেই হবে। নতুবা সে রাষ্ট্র, জাতি, জনগণ হয়তো পাল্টা সেই প্রশ্ন তুলবে পরবর্তী সময়ে যে আপনি আপনার দায়িত্বটুকু পালন করতে পারেননি, সুতরাং আপনার এই দায়িত্বে ফের আসা উচিত নয়। সে কথা বলতে পারেন জনতা, সে কথাগুলো বলতে পারেন, সেই কথাগুলো বলার প্রকৃত মালিক, একমাত্র মালিক জনগণ। সুতরাং জনগণ যদি জাগে, জনগণকে যদি জাগানো যায়, তাহলে সত্যি সত্যি আজকে যারা যে বিষয়গুলো বলছেন বা বলার চেষ্টা করছেন, সেদিক থেকে বোধহয় সেখানে বাস্তব সম্ভব যে আমরা এতটুকু চাই, কে সরকারে এলো, কে সরকারে আসছে, সরকারে আসবে, সরকারে রয়েছে, সেগুলো যেমন ভোটের নিরিখে সবকিছু নির্ধারণ করা হয়, ভোট কেন্দ্রিক ভাবনা থেকে নির্ধারণ করা হয়। আরো একবার বোধহয় আমরা সকলে মিলে সেই বিষয়গুলো নিতে পারি, চূড়ান্ত বা সিদ্ধান্ত নিতে পারি যে সকলের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায়, সকলের সুন্দর দৃষ্টিভঙ্গিতে আমরা সকলে ভালো থাকতে পারি। আপনারা সেখানে যোগ্য ভূমিকা নিতে পারেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।